হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের পার্ট গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। গল্পের নায়িকা ঐনি। ঐনির চেম্বারের প্রথম দিন। ঐনি একজন ডিপ্লোমা কমপ্লিট করা ডেন্টিস্ট। ঐনি একা থাকে, ঐনির বাবা মা গ্রামে থাকে, আর ঐনি থাকে রাজশাহী ইন্টার্নি করার জন্য। ঐনি ইন্টার্নি শেষে একটি ভালো চেম্বারে জব পাওয়ার জন্য সে থেকে গেছে রাজশাহীতে। অনেক কথা হয়ে গেছে, বাকি কথা পরে জানবেন, চলুন। সকাল সকাল ঘুম থেকে উঠে ঐনি রান্না করে খাওয়া শেষ করে রেডি হয়ে নিয়েছে। আজকে ঐনি লাল ড্রেস পরেছে, তাতে একটা কালো বেল্টের ঘড়ি, চোখে চশমা পরে হাতে অ্যাপ্রনটা নিয়ে বেরিয়ে পড়েছে। উদ্দেশ্য এসি ডেন্টাল কেয়ার। ঐনি জবটা এসি ডেন্টাল কেয়ারে হয়ে রাজশাহীর সব থেকে নাম করা চেম্বার। ঐনি গাড়ির জন্য অপেক্ষা করছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর পরে যখন সে গাড়ি পেল না, তখন ঐনি হাঁটতে শুরু করলে 9টার মধ্যে তাকে চেম্বারে পৌঁছতে হবে। হন্তদন্ত হয়ে হাঁটছে ঐনি। এমন সময় ওর সামনে একটা প্রাইভেট কার এসে ওকে ধাক্কা দেয়। ঐনি পড়ে যায়। কারের ভিতর থেকে একটা সুদর্শন পুরুষ বেরিয়ে আসে। ছেলেটি হলো এই গল্পের নায়ক অর্ণব চৌধুরী, ডাক্তার অর্ণব চৌধুরী। অর্ণব একটা সাদা শার্টের সাথে কালো প্যান্ট আর কালো শু পরে আছে, চোখে চশমা পরে আছে। ইনোসেন্ট একটা ভাব নিয়ে অর্ণব ঐনির সামনে এসে বলে, এই দেখে আসতে পারেন না? আপনি দেখি গাড়ি চালাতে পারেন না? এই দেখে আসতে পারেন না? দেখে হেঁটে কি হবে? এভাবে ধাক্কা দিলে তো দেখে হেঁটেও লাভ নেই। আপনার মতো মানুষের জন্য এত অ্যাক্সিডেন্ট হয়, আর আমার মতো মানুষগুলোই দোষ হয়। ঐনি তো রেগে আগুন। এমনি চাকরির প্রথম দিন, আজকে তার পরেও আবার লেট হয়ে গেছে। নতুন করে আবার অ্যাক্সিডেন্ট হলো। ঐনি উঠে ধরলো অর্ণবের কলার, কিন্তু এতক্ষণে অর্ণব চোখ, কারণ অর্ণব চোখ ঐনিতে আটকে গেছে। অর্ণব মনে হচ্ছে এত সুন্দর একটা মেয়ে। এই যে শুনছেন, কিছু বলুন, চুপ করে আছেন কেন? ঐনি চেঁচামেচিতে অর্ণবের ধ্যান ভাঙে। এভাবে চেঁচাচ্ছেন কেন? আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? আমি কখন ধাক্কা দিলাম আপনাকে? আপনি না, আপনার গাড়ি ধাক্কা দিয়েছে। ও তাই নাকি? বলে অর্ণব চুপ করে গেছে। আসলে অর্ণবের অন্যকে এত ভালো লেগেছে যে ওর ঝামেলা করার ইচ্ছে হচ্ছে না। প্রেমে পড়ে গেছে অর্ণব, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। আচ্ছা সরি। সরি বললে সমাধান হয়ে যায়? তাহলে কি করতে হবে ম্যাডাম? অনেক কিছু একটা ভেবে বলল, আপনি যদি আমাকে এসি ডেন্টাল চেম্বারে দিয়ে আসেন তাহলে ক্ষমা করতে পারি। অর্ণব এক কথায় রাজি হয়ে গেল, কারণ তার গন্তব্য এসি ডেন্টাল কেয়ার। কিছুক্ষণ পর এসি ডেন্টাল কেয়ারে পৌঁছে গেল। গাড়ি থামতে অনি গাড়ি থেকে নেমে এক প্রকার দৌড়ে চলে যায়, কিছু না বলে। এই যে শুনুন ম্যাডাম, ম্যাডাম। সে আর ফিরে তাকায় না। অর্ণব মুস্কি হেসে গাড়িটা পার্কিং প্লেসে রেখে তার ডেন্টাল ক্লিনিকে চলে আসে। এসি ডেন্টাল কেয়ার। ভিতরে আসতেই অর্ণবের অ্যাসিস্ট্যান্ট মিতু দৌড়ে অর্ণবের কাছে আসে। মিস মিতু, আমাদের নতুন যে ডেন্টিস্টে জয়েন করার কথা ছিল, তিনি কি এসেছে? ইয়েস স্যার। প্রেজেন্ট ফাইলগুলো নিয়ে আসুন আর নতুন ডেন্টিস্টকে পাঠিয়ে দিন। ওকে স্যার। অন্যদিকে অর্ণির চেম্বারে এসে সবার সাথে পরিচিত হচ্ছে। ম্যাডাম, আপনাকে অর্ণব স্যার ডেকেছেন, আপনি ওনার কেবিনে যান। যাচ্ছি। মে আই কাম ইন স্যার? ইয়েস ম্যাডাম। আপনি? কুল ম্যাডাম, আপনাকে সরি বলেছি। আমি কখনো কাউকে সরি বলিনি, এমনকি আমার দোষ থাকলেও সরি বলিনি, কিন্তু আপনাকেই বলেছি। সো আমি যে এটা নিয়ে আপনি আর কিছু না বলুন ম্যাডাম। অন্নি আমার নাম। তো মিস অন্নি, আমাদের মধ্যে যা হয়েছে ভুলে যান, এখানে আমি আপনার স্যার। জি স্যার। আপনি চাইলে অন্য কিছু হতে পারি। সরি, বুঝলাম না স্যার। আপনাকে আর বুঝতে হবে না তন্নি ম্যাডাম। জি স্যার। ম্যাডাম, আপনি কি চেম্বারের সবার সাথে পরিচিত হয়েছেন? জি না, সবার সাথে হয়নি, তবে হয়ে যাবে স্যার। অর্ণব কলিং বেল বাজায়, যা মিতু ভিতরে আসে। ইয়েস স্যার। মিস মিতু, আমাদের চেম্বারের সবার সাথে অন্নি ম্যাডামের পরিচয় করিয়ে দিন। ইয়েস স্যার। তো ম্যাডাম অন্নি, আপনি যেতে পারেন। জি স্যার। অর্ণি বেরিয়ে যেতে নিলেই অর্ণব পিছন থেকে বলল, আশা করি নিজের বেস্টটাই দেবেন যাতে পেশেন্ট সুস্থ থাকে। অর্ণি মাথা নাড়িয়ে হা বলে একটা মুস্কি হাসি দিয়ে বেরিয়ে যায়। অর্ণব বুকের বাম পাশে হাত দিয়ে তার চেম্বারে বসে পড়ে। অন্নি ম্যাডাম, এই প্রথম অর্ণব চৌধুরী চোখ গেছে আপনাকে দেখে।
মনে হচ্ছে আপনাকে আমার চাই, চাই মানে চাই। অন্যদিকে অনি সবার সাথে পরিচিত হচ্ছে। অন্নি, এটা এটা রাসেল ভাইয়া, ইনি একজন ডেন্টিস্ট। রাসেল, এটা অন্নি, এটা আমাদের চেম্বারের নতুন। বলতে রাসেল মিতুকে থামিয়ে দিয়ে বলে, আমি জানি এটা হচ্ছে স্যারের পছন্দ করা ডেন্টিস্ট, যাকে স্যার না দেখে সিলেক্ট করেছে, শুধুমাত্র রেজাল্ট সিট দেখে আর স্যারের ডাক্তার বন্ধুর কথা শুনে। মিতু রাসেলকে আর কিছু বলতে না দিয়ে বলে, আচ্ছা রাসেল, আপনার সাথে কথা হবে, আরো অনেকে আছে, সবার সাথে পরিচয় করিয়ে দিতে হবে। বলে মিতু অর্ণিকে নিয়ে চলে যায় সেইখান থেকে। রাসেলকে দেখে অর্ণির বুঝতে কষ্ট হয়নি যে সে আশা তো রাসেল খুশি না, কারণটা সে বুঝতে পারেনি কেন সে রেগে গেল। আচ্ছা মিতু আপু, বলেন তো রাসেল ভাইয়া রেগে গেল কেন? আসলে স্যার, এর পরে রাসেল ভাইয়ার স্থান ছিল। স্যার কোথাও গেলে রাসেল ভাইয়া চেম্বারের দায়িত্বে থাকে, আর পেশেন্টের দায়িত্ব তখন রাসেলের উপর থাকে, কিন্তু এখন থেকে সব দায়িত্ব আপনার উপরে থাকবে। বুঝলাম, তাই আমার উপর রেগে গেলেন? সবার সাথে পরিচিত পর্ব শেষ করে এখন প্রেজেন্ট দেখছে অনি। অন্যদিকে অর্ণব অনিকে ল্যাপটপের মধ্যে দেখছে। দুপুর 2টা বাজে, সবার লাঞ্চ করা শেষ, একজন ছাড়া, সেই একজনটা হলো অনি। সে যে লাঞ্চ করেনি এটা অর্ণব খেয়াল করেছে। অর্ণব মিতুকে দিয়ে অনিকে ডেকে পাঠায়। আসবো স্যার? আসুন ম্যাডাম অন্নি, ম্যাডাম ডাকতে একটু মজা করে বলতে হবে, বসুন। জি স্যার। অনি একটা চেয়ার টেনে বসতে নিলেই অর্ণব বলে, সোফাতে এসে বসুন অন্নি। অনি কিছু না ভেবে সোফাতে এসে বসলো। বসার পর যখন অর্ণব সোফাতে বসতে যাবে তখন উঠে দাঁড়ায়। একটু ভয় পেয়ে যায় অনি। অর্ণব তার স্যার হতে পারে, বাট সে একটা মেয়ে, কখনো কোনো ছেলের সাথে এইভাবে পাশাপাশি বসেনি। বসুন অন্নি, ভয় নেই, আমি বাঘ না। কি বলবেন বলুন না স্যার, আমি আমার কেবিনে যাব। লাঞ্চ করেছেন অন্নি ম্যাডাম? জি স্যার, না মানে আসলে থাক, আর বলতে হবে না। মিস নিতু, খাবারগুলো টি টেবিলে সাজিয়ে দিয়ে যান। অনি প্রথমে খেতে না চাইলেও পরে অর্ণবের জোরের কাছে হেরে গেছে। সেই দিন কোনো রকম চলে গেল। রাত 8টার দিকে চেম্বারের কাজ শেষ করে সবাই বাড়ির উদ্দেশ্যে বের হলো। মিতু আর অনি একসাথে আসছে। পিছনে থেকে একটা গাড়ি হর্ন দিচ্ছে। অর্ণবের গাড়ি দেখে মিতু এগিয়ে যায় অর্ণবের কাছে। কিছু বলছেন স্যার? দুইজনেই উঠে আসুন, আমি আপনাদের বাসায় নিয়ে আসি। স্যার, আমি অন্নিকে ডাকি তাহলে? অন্নি, এদিকে আসো। জি বলুন। কথা না বলে উঠে আসুন, আমি পৌঁছে দিচ্ছি। বেশি কথা না বাড়িয়ে উঠে আসলেও ভালো হয়। না আমি যেতে পারবো, আপনার সাথে যাব না। আমি যেতে পারবো, আপনাকে আর হেল্প করা লাগবে না। অর্ণব কিছু না বলে গাড়ি থেকে নেমে এসে অনিকে কোলে তুলে নেয়। তারপর বলে, আপনি আমার চেম্বারের একজন স্টাফ, এখন যদি আপনার কোনো বিপদ হয় তাহলে আমাকে সাফার করতে হবে, যেটা আমি চাই না। বলে অর্ণব কোলে করে গাড়ির ভিতরেই বসিয়ে দেয়। অনি সকাল থেকে চুপ ছিল, এখন এই ঘটনার পর সে আরো চুপ হয়ে গেছে। সে ভাবছে সে এমন না হলে তাহলে সকাল থেকে এই লোকটা আগে সহ্য করছে কেন? এতক্ষণে মিতুর বাসা চলে এসেছে। মিতু অনিকে বাই বলে নেমে যায়। অর্ণব বলে, ম্যাডাম অন্নি, আপনার জায়গাতে অন্য কোনো মেয়েকে কোলে নিলে তো সে রেগে যেত, না আমার জন্য ছটফট করতো, বাট আপনি তো কিছুই বললেন না বা করলেন না। অনি চুপ, কোনো কথা বলে না। এই হয়ে চুপ করে আছেন কেন? কিছু বলুন ম্যাডাম অন্নি। আচ্ছা, বাসার ঠিকানাটা বলেন। বাসার ঠিকানার কথা বলতেই অনি চমকে উঠল। বাইরে তাকিয়ে দেখে সে তার বাসার সামনে দিয়ে যাচ্ছে। থামুন থামুন। অর্ণব থেমে যায়। অনি গাড়ি থেকে নামতে গেলে অর্ণব অনির হাত ধরে ফেলে। অনি চমকে উঠে বলে, বারবার কি লাগাচ্ছেন? একবার ফেলে দিচ্ছেন, একবার কোলে তুলে নিচ্ছেন, এবার হাত ধরলেন। আপনাকে সব রকম ভাবে দেখতে ভালো লাগে, রাগলে ভালো লাগে, না রাগলেও ভালো লাগে। আরেকটা লোক দেখতে খুব ইচ্ছে করে, দেখাবো না? কি সব বলছেন? তোমাতে আটকে গেছি আমি, তোমাকে এক পলক দেখে ভালো লেগে গেছে। জানি না এটা ভালোবাসা কিনা, এই অনুভূতির নাম কি দিব। এই অনুভূতির সাথে এই প্রথম আলাপ হলো আমার। অনি কিছু বলছে না, অর্ণবের দিকে তাকিয়ে কথাগুলো শুনছে। হঠাৎ জোর করে হাত ছাড়িয়ে নিয়ে অনি বলল, আপনি মজা করছেন? না, আমি মজা করছি না। আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, বাবা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছেন। আমি আমার বাবার একমাত্র মেয়ে। আব্বু আম্মু গ্রামে থাকে, এই শহরে আমি একা থাকি।
বাবার পাশে দাঁড়াতে চাই বলে আমি জবটা নিয়েছি। আপনি একজন বিডিএস ডাক্তার, আপনার জন্য মেয়ের অভাব নাই, তাই বলি আমাদের মতো মধ্যবিত্ত মেয়েদের নিয়ে মজা করতে আসবেন না প্লিজ। আমি মজা করছি না। আবার না কিছু বলতেও হবে না এখন। আমার মনে যা হয়েছে সেই অনুভূতিগুলো আমি বলেছি তোমাকে। যাচ্ছি। গুড নাইট, সুইট ড্রিমস। অর্ণি চলে গেল বাসার ভিতরে। অর্ণব কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল তার বাসায়। অন্যের রুমে লকটা খুলে ভিতরে গিয়ে লাইটটা অন করে খাটে শুয়ে পড়ল। ওর মাথায় অর্ণবের বলা কথাগুলো বাজতেই আছে। আমি ওনার কোনো কথাতেই কোনো জোর দিয়ে প্রতিবাদ করতে পারলাম না। তাহলে কি ওনার উপর কোনোভাবে দুর্বল আমি? না, এটা হতে পারে না। উনি হয়তো মজা করছে আমার সাথে, আমাকে দুর্বল হলে চলবে না। কিন্তু জবটা করতে হবে। ডাক্তার অর্ণব আমাকে যা বলবে সেটাই কান্না দিয়ে জবটা করতে হবে, বাবাকে হেল্প করতে হবে। কিন্তু আগামীকাল যদি কোনো ঝামেলা করে তাহলে কি করব? বোঝাতে হবে স্যারকে। রাতে না খেয়ে ঘুমিয়ে গেল অর্ণি। অন্যদিকে অর্ণব বাসায় এসে ফ্রেশ হয়ে না খেয়ে শুয়ে পড়ে। অর্ণব আর একা থাকে, তার বাবা মা দেশের বাইরে থাকে, তাই তাকে জোর করে খাওয়াবে এমন কেউ নেই। একটা বোন আছে, বোন বিয়ে করে বরকে নিয়ে সেটেল। বোনের ছেলে আছে, মাঝে এসে থাকে ওর কাছে। যাই হোক, নায়কের ভাবনাতে আসা যাক। তোমার লজ্জা মাখা মুখটা খুব দেখতে ইচ্ছে করছে। খুব তাড়াতাড়ি তোমার লজ্জা মাখা মুখটা দেখবো ইনশাল্লাহ। ভোর 5:30 উনি ঘুম থেকে উঠে ফিরে সে উজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করলো। ওর সাথে যেন সব ভালো হয়। অন্যদিকে অর্ণব নামাজ পড়ে আল্লাহর কাছে অনিকে চাইলো। সকাল 8:30। সকালে নাস্তা করে উনি ওর বাবার কাছে কল দিয়ে কথা বলে চেম্বারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অর্ণব আজকে অন্যের আগে চেম্বারে চলে এসেছে। অর্ণব ল্যাপটপতে অনিকে রাখে। অন্য এইমাত্র ক্যাবিনে ঢুকেছে। অনিকে ডেকে পাঠালো অর্ণব। আসবো স্যার? অনির দিকে তাকিয়ে আছে অর্ণব, আর অনি নিচের দিকে তাকিয়ে আছে। অনি আজকে ভায়োলেট কালার একটা ড্রেস পরে আছে। অর্ণব অন্যের দিকে এগিয়ে গিয়ে অনির সামনে দাঁড়ায়। অন্নি, আমার দিকে তাকাও। অন্নি, আমার চোখের দিকে তাকাও। অনেকবার বলার পর অনি যখন তাকায় না, তখন অর্ণব অনিকে দেওয়ালের সাথে চেপে ধরে অনির মুখটা তুলে ধরার সাথে সাথে অনি চোখ বন্ধ করে ফেলে। চোখ খোলো, তাকাও অন্নি। আমি আজকে মুখে কিছু বলবোই না, শুধু আমার চোখের দিকে তাকাও। আজকে আমার চোখ কথা বলবে। অর্ণি চোখ খুলে তাকায়, কিন্তু অর্ণবের চোখের গভীরতা অনেক। সে ডুবতে চায় না, কিন্তু অর্ণব তো ছাড়বে। তাকিয়ে থাকতেই হবে অন্যকে। আই লাভ ইউ অন্নি পাখি। অনি এমনিতে ঘায়েল হয়ে গেছে চোখের চাউনিতে, তারপর আবার এমন একটা কথা। লজ্জা পেয়ে যায় অনি। লজ্জা পেয়ে এইবার জোর করে চোখ নামিয়ে নেয় সে। লজ্জা পেলে তো তোমাকে আরো ভালো লাগে। একেবারে স্ট্রবেরি মতো লাল হয়ে গেছে তুমি। কিছুক্ষণ নীরবতার পর মিতু এসে। মে আই কাম ইন স্যার? মিতুর কথা শুনে দুজন দুজনের থেকে সরে যায়। এদিকে মিতু মুস্কি হেসে বলে, সরি স্যার, ভুল সময় চলে এসেছি। আসলে মিস মিতু, কোনো প্রবলেম? স্যার, আপনার সার্জারি আছে আজকে। ওহ শিট, ভুলে গেছি। মিস মিতু, আপনি সব রেডি করে আমাকে বলেন। জি স্যার। বলে চলে গেল। কি হলো? এটা এমন করছেন কেন মিতু আপু? কি মনে করবে বলে? যা মনে করবে করবে তো কি। প্লিজ এমন করবেন না। কি বললাম আমি? বলো কি করেছি। কিছুক্ষণ আগে দেওয়ালের সাথে চেপে ধরে বললেন। অনি চুপ করে যায়। বলো কি করেছি, দেওয়ালের সাথে ধরে বলো। কিছু না। ভুলে গেছ? মনে করিয়ে দিব? আবার বলবো সেম স্টাইলে? অনি কিছু না বলে চলে গেল, কারণ অর্ণবকে বিশ্বাস নেই। যদি আবার চোখের দিকে তাকাতে বলে তাহলে কি হবে? পালিয়ে যাবে কোথায় পাখি? আমার কাছে ফিরতে হবেই তোমায়। স্যার, ওটি রেডি। ওকে, চলেন মিস মিতু। এখন শ্রোতাদের মনে প্রশ্ন জাগতে পারে, ডেন্টাল বিভাগে আবার সার্জারি? জি, মুখের ভিতর অনেক প্রবলেম যেগুলো সার্জারি না করলে ভালো হয় না। যেমন 8 নং দাঁত, যেটাতে সার্জারি ছাড়া তোলা সম্ভব না। গল্পে আসা যাক। সার্জারি শেষ করে যখন নিজের কেবিনে যাচ্ছিল, তখন দেখলো একজন ছেলে পেশেন্ট অনির সাথে কথা বলছে, আর ওর দিকে হা করে তাকিয়ে আছে। অনিকে দিয়ে সে তার ট্রিটমেন্ট করাতে চাইছে। মিস মিতু, ইয়েস স্যার।
মিস অন্যের কেবিনে যে পেশেন্টটা আছে তাকে আমার কেবিনে পাঠিয়ে দিন। মিতু বিদ্যুতের গতিতে পেশেন্টকে অর্ণবের কেবিনে নিয়ে আসে। তার সাথে কথা বলে তার কাজের দায়িত্বটা রাসেলকে দেয় আর মিতুকে বলে দেয় অনেককে যেসব শুধু মহিলা পেশেন্টকে যেন দেয়া হয়। অন্যকেও আমার কেবিনে পাঠিয়ে দিন। জি স্যার। মিতু অনিকে অর্ণবের কাছে যেতে বলে আর সাথে কেবিনের মধ্যে যাক সে কথা বলছে অর্ণব যেগুলো বলেছে মিতু বলে। স্যার তোমায় চোখে হারাচ্ছে অন্যি। মিতুর কথায় অনি লজ্জা পেয়ে যায়। কিছু না। লজ্জা পেতে হবে না। শোনো অন্যি, আজ পর্যন্ত স্যার কারোর দিকে চোখ তুলে তাকায়নি। তুমি আসার পর থেকে স্যার তোমার সাথে যে বিহেভটা করেছে আমি কিন্তু দেখেছি। তাতে আমার মনে হচ্ছে স্যার তোমায় ভালোবেসে ফেলেছে। ভয় পেও না, ঠকবে না তুমি। স্যার অনেক ভালো মনের মানুষ। যাও স্যারের কেবিনে। আসবো? কোনোদিনও পারমিশন নেবেন আমার কেবিনে আসার জন্য? জি স্যার। আজকে থেকে কোনো ছেলের সাথে কথা বলতে যেন না দেখি। আমি ছাড়া কোনো ছেলের সাথে কথা বলবে না তুমি। গট ইট? স্যার উনি একজন পেশেন্ট। আমি জানি উনি পেশেন্ট, আর আপনি ছাড়া ও আমার ক্লিনিকে 6 জন ডেন্টিস্ট আছে, আর আমি বাদে 2 জন বিডিএস ডাক্তারও আছে। সো কখনো কোনো ছেলে পেশেন্ট দেখার সাহসও করবে না, খুব খারাপ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি স্যার। নিজের কেবিনে যান ম্যাডাম অন্নি। অনিও চলে যায় তার ক্যাবিনে। সেই দিনটাও চলে যায় এইভাবে। বেশ কিছুদিন কেটে যায়। অর্ণব অনি আরো বেশি করে জ্বালায়। যখন তখন তার কেবিনে ডেকে জড়িয়ে ধরে ভালোবাসি ভালোবাসি বলে পাগল করে দেয়। কিন্তু অনি এখনো কিছু বলেনি। মনে মনে অনিও ভালোবেসে ফেলেছে অর্ণবকে, অর্ণব এর পাগলামিগুলোকে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে চেম্বার একটি পার্টি দেয় অর্ণব। অর্ণব ভাবে পার্টি উপলক্ষে অনিকে শপিং করতে নিয়ে যাবে, কিন্তু অনি কি যেতে চাইবে? না গেলে আজকে জোর করে নিয়ে যাবে। কতবার জোর করেছি বাইরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু ম্যাডাম যেতেই চায় না। অরুণীকে কল দিল। হ্যালো জানো। আপনাকে বলেছি এইসব বলে আমাকে সম্বোধন করবেন না। বলছি কলিজা, শোনো না, চেম্বার থেকে বের হয়ে যে পাশের কফি শপে বসো। কেন? যেতে বলছি যাও, তা না হলে কোলে তুলে নিয়ে যাব। সেটা নিশ্চয় তুমি চাও না জান। মিস মিতু সবটা জানে, ও দেখলে প্রবলেম নাই, বাট অনেকে আছে তো দেখে ফেলবে আর বলবে ডেন্টিস্ট ম্যাডাম অন্যকে অর্ণব চৌধুরী কোলে করে নিয়ে গেছে। থামুন, আর বলতে না, আমি যাচ্ছি। মিতু ছাড়া আর কেউ জানে না ওদের এই সম্পর্কের কথা, তাই আগে বেরিয়ে যেতে বলল যাতে কেউ সন্দেহ না করে। এই প্রথম ওরা একসাথে কোথাও যাচ্ছে। অবশ্য অর্ণব চেয়েছিল অনেকবার বাইরে যাওয়ার জন্য, বাট অনি যেতে চায়নি, আর সে জোর করেও করেনি, কারণ অর্ণব চায় না অনির উপর জোর করতে। অনি বাইরে গিয়ে কল দেয় অর্ণবের নাম্বারে। আমি দাঁড়িয়ে আছি, আপনি আসেন তাড়াতাড়ি। আসছি জানামান। ভাল লাগে না এইসব। বলে কল কেটে দিল মিতুকে। কিছু কথা বলে বেরিয়ে পড়ে অর্ণব। কফি শপে থেকে অনিকে নিয়ে যায় শপিং মলে। এর প্রয়োজন ছিল না। কোনো কথা বলবে না। অনি চুপ হয়ে যায়, ঘুরে ঘুরে দেখতে লাগে কি নেওয়া যায়। দুজন ম্যাচিং করে ড্রেস নিয়েছে অর্ণব। অনির জন্য মেরুন কালার শাড়ি নিয়েছে, সাথে ম্যাচিং ব্লাউজ আর কিছু ম্যাচিং জুয়েলারি নিয়ে দিয়েছে। আর ওর জন্য পাঞ্জাবি নিয়েছে মেরুন কালারের। আরো অনেক কিছু কেনাকাটা করে বের হওয়ার সময় অর্ণবের চোখ আটকে যায় একটা কালো জর্জেট শাড়ির উপরে। তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসবেন। ওকে জেনেমান। শাড়িটা কিনে দিয়ে অর্ণব চলে আসে গাড়ির কাছে। শাড়িটা অনেক কিনতে দিত না, কারণ শাড়িটা সিল্কের। গাড়ি চলতে শুরু করে। অর্ণব চেম্বারে না গিয়ে চেম্বারের উল্টো রাস্তাটা নিল। কোথায় যাচ্ছি আমরা? তোমায় নিয়ে হারিয়ে যাব, চলো। যাবেন আমার সাথে? বললেন না কোথায় যাচ্ছি আমরা। কি আজকে কি করবেন? অনি ভয় পেয়ে যায়, গাড়ি থামায় অর্ণব একটা রেস্টুরেন্টের সামনে। গাড়ি থেকে নেমে অর্ণব অনিকে কোলে তুলে নেয়। অনি অর্ণবকে জড়িয়ে ধরে। অর্ণবের বুকের সাথে চেপটে লেগে যায় অনি। অনির কানের কাছে ফিস ফিস করে বলে অর্ণব, বিয়ে ছেড়ে ফুলসজ্জ হবে আজকে, এটা তোমার শাস্তি জান। কেঁপে ওঠে, কারণ অর্ণবের গরম নিঃশ্বাস অন্যের অন্যরকম অনুভূতি হচ্ছে। সে সাথে ভয় পেয়ে যায় অনি অর্ণবের কথা শুনে। কি বাজে কথা বলছেন? না, আমি বাজে কথা বলছি না। তোমার পিছনে কতদিন ধরে ঘুরছি আমি, তুমি চুপচাপই আছো। এতবার বলি ভালোবাসি ভালোবাসি,
বাট তুমি তো তুমি আমাকে ভালোবাসতে পারোনি এতদিনেও। কথা বলতে বলতে রিসোর্টের ভিতরে একটা অন্ধকার রুমে চলে এসেছে অর্ণব। আমার ভয় করছে স্যার, সব দূর করে দিব। প্লিজ আমার সাথে এমন করবেন না। আমাকে ভালোবাসো না তুমি, তাই তোমার কথা শোনার কোনো প্রশ্নও আসে না অন্নি ম্যাডাম। অনিকে সোপাটে শুয়ে দেয় অর্ণব। অনিকে বলে, রেডি হয়ে যাও অনি ম্যাডাম। অনি ভয় পেয়ে থাকলেও এইবার সাহস নিয়ে উঠে দাঁড়িয়ে যায়। কি হলো বেবি, পালিয়ে যাওয়ার কিন্তু জায়গায় নাই, সো কোনো চালাকি করবে না। তোমাকে তো আজকে আমি। চুপ করেন, কোনো কথা বলবেন না। আমি আপনাকে ভালো ভেবেছিলাম, বাট না, আপনি ভালো না। আসলে শহরের মানুষ কখনো ভালো হয় না, ওরা ভালোবাসতে জানে না। এই 3 মাস ঘুরে আপনি ক্লান্ত হয়ে গেছেন। যখন সারা জীবনের জন্য আপনার সাথে থাকতে হবে, তখন তো আপনি আরো বিরক্ত হয়ে যাবেন। আমি ভেবেছিলাম আপনি ভালো, তাই প্রথম থেকে কোনো রিয়্যাক্ট করিনি। কারণ সত্যি এটাই যে আমারও আপনাকে ভালো লেগেছিল। আমি মুখে না বললেও মনে মনে আপনাকে ভালোবেসে ফেলেছি। বাট আজকের পর আর সেই ভালোবাসাটা থাকবে না। এই ভয়ে আমি আপনার সাথে কখনো বের হতে রাজি হইনি। এইটুকু বলে অনি কান্না করতে লেগে যায়। এদিকে অর্ণব মনে মনে খুশি হলেও অনি কান্না দেখে ওর মন খারাপ হয়ে যায়। অন্নি কান্না করো না প্লিজ, আমি মজা করছিলাম। প্লিজ অন্নি প্লিজ, লোকটি কান্না করো না। আমি একটু ভয় দেখাতে চেয়েছিলাম, কিন্তু বেশি হয়ে গেছে। সরি, এই দেখো আমি কানে ধরেছি। অনি কান্না করতে করতে বলল, এইভাবে কেউ মজা করে? এই মজাটা যদি না করতাম তাহলে কি আমি জানতে পারতাম কি আছে আপনার মনে? আপনার সাথে কথা নাই। এই অন্নি পাখি। বলতেই ঘরের লাইটটা জ্বলে ওঠে। অনি তো অবাক, সারা ঘর জুড়ে গোলাপ ফুল। খুব সুন্দর করে সাজানো ঘরটা ফুলের গোলাপ ফুল দিয়ে ব্যালকনির মধ্যে দিয়ে রাস্তা করা, যেটা গার্ডেনের মাঝ বরাবর পর্যন্ত গেছে। চলো অন্নি পাখি। অরুণী তো এখন অবাকের চরম পর্যায়ে। অর্ণব অনির হাত ধরে বাগানে নিয়ে যায়। চোখটা বন্ধ করো। অনি চোখ বন্ধ করে। অর্ণব অন্তির হাত ছেড়ে একটু দূরে সরে যায়। কখনো গুছিয়ে প্রপোজ করিনি, জানি না কেমন করে এক্সপ্লেন করব। অনেকবার বলেছি ভালোবাসি ভালোবাসি, আজকে ফাইনালি সাজিয়ে গুছিয়ে বলছি। তুমি সামনে থাকলে আমি কথা বলতে পারতাম না, তাই তোমার আড়ালে এসেই বলছি। আমি তোমার সুন্দর মনের ভাগিদার হতে চাই। আমার জীবনের প্রতিটা মুহূর্তে শুধু তোমাকে চাই। আমার সুখ দুঃখ, আমার ভালো লাগা ভালো থাকা তোমার সাথে শেয়ার করতে চাই। তোমার কষ্টগুলো আমার করে নিতে চাই। কুয়াশা মেঘাচ্ছন্ন সকালে তোমার সাথে হাঁটতে চাই। হবে কি আমার 7 জন্মের সঙ্গী, হবে কি আমার কলেজের পূর্ণ ভালোবাসা। কথা দিচ্ছি, কষ্ট দেব না কখনো তোমায়, কখনো কোনো পরিস্থিতিতেই তোমাকে ছেড়ে যাব না। আই লাভ ইউ অন্নি পাখি, ডু ইউ লাভ মি? কথাগুলো বলে অর্ণব হাঁপাতে থাকে, কিন্তু অনি আর চুপ থাকে না। দৌড়ে গিয়ে অর্ণবকে জড়িয়ে ধরে বলতে শুরু করে, আমি আমার মন তোমার নামে করে দিলাম। আমার জীবনের প্রতিটা মুহূর্ত তোমার করে দিলাম। আমার জীবনের প্রতিটা মুহূর্ত তোমার সাথে শেয়ার করতে চাই। কুয়াশা মেঘাচ্ছন্ন সকালে আমার হাত তোমার হাতে দিয়ে হাঁটবো। আমি তোমার 7 জন্মের সঙ্গী হব। আমি হব তোমার কলিজা পূর্ণ ভালোবাসা, ভাসবো ভালো তোমায়। আই লাভ ইউ টু। কলিজা পূর্ণ ভালোবাসা। দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেকটা সময় কাটিয়ে দেয়। অর্ণব ছাড়তে চাইলেও অনি ছাড়তে চাইছে না। এই কলিজা, অনেক রাত হয়েছে, চলো খেতে হবে। তোমার তো খাওয়া হয়নি। খেতে ইচ্ছা হচ্ছে না। না, খেতে হবে, চলো। তারপর অর্ণব অন্যকে কোলে নিয়ে রুমের মধ্যে চলে আসে। থ্যাংক ইউ অন্নি পাখি, আমাকে ভালোবাসে বলার জন্য। বলে অনির কানে একটি কিস করে দেয়। অনি লজ্জা পেয়ে যায়। অর্ণব এইভাবে লজ্জা পেলে পাগল হয়ে যাব, নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না। লজ্জার প্রতি কিছু করলাম না, তাতে এই অবস্থা। আর যদি অন্য কিছু করি তাহলে তো কি যে অবস্থা করবে নিজে বলতো। অনি চুপ করে আছে। এখনো লজ্জা পেয়ে থাকবে জান? লজ্জা পেলে তোমার স্ট্রবেরির মতো লাগে, মনে হয় খেয়ে ফেলে। তারপর রাতের খাবার খেয়ে নেয় দুজন। রাত 1:03 ঘুমানোর জন্য অর্ণব একটা রুম দিয়ে অর্ণব পাশের রুমে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু অর্ণবের চোখে ঘুম নাই। ওর ইচ্ছে করছে অনিকে বুকে নিয়ে ঘুমায়। যেই ভাবা সেই কাজ। অর্ণব অন্যের রুমে গিয়ে দেখে অনি ঘুমিয়ে গেছে। অর্ণব শুয়ে পড়ে অনির পাশে। অনিকে বুকের মধ্যে টেনে নিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। অনি ঘুমের মধ্যে অর্ণবকে জড়িয়ে ধরে। সকালে অন্যের ঘুম ভাঙে।
সকালে অনির ঘুম আগে ভেঙে যায়। এই আপনি এখানে কেন? ঘুম ঘুম চোখে অর্ণব বলে। ঘুমাও তো, কথা বলো না। আপনি এখানে কেন আগে বলেন। অর্ণব অনিকে কাছে টেনে নিয়ে বলে। রাতে ঘুম আসছিল না তোমাকে ছাড়া, তাই চলে এসেছি। এখন শুয়ে থাকো তো, কাল রাতে ঘুম হয়নি। তাই বলে চলে আসবেন আমার কাছে? আসবো, তোমাকে ছাড়া আর মুহূর্ত ভালো লাগে না। অর্ণব অনিকে ওর মাথার দিকে উঠিয়ে নিয়ে দুজনের চোখে চোখ রাখে। অন্নি, আজ থেকে প্রতিটা সকাল এমনই হোক না, যে সকালে উঠে আমি আগেই আমার অন্নি পাখির সুরে দেখব। না, আমি এভাবে থাকতে চাই না। কেমন করে থাকতে চাও? অনি লজ্জা মাখা মুখে চুপ করে থাকে। অর্ণব বলে। বলো অন্য পাখি, তুমি কেমন করে থাকতে চাও? বাই এনি চান্স তুমি কি তোমার বরের সাথে থাকার চিন্তা ভাবনা করছো? অনি আরো বেশি লজ্জা পেয়ে যায়। অর্ণব অনির কপালে একটা কিস করে বলে, তাই হবে তাহলে। অন্নি, বলেন। আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে। উঠে অনলাইনে মিষ্টি অর্ডার করুন। আমার মিষ্টি এখানে আছে, কোনো অর্ডার করা লাগবে না। কোথায়? অর্ণব অনির ঠোঁট দেখিয়ে বলে। এটা আমার মিষ্টি, যে মিষ্টি সারা জীবন খেয়েও শেষ হবে না। অনিকে কিছু বলতে দিয়ে অর্ণব অনির ঠোঁট জোড়া দখল করে নেয়। পরে 5 মিনিট পর ছেড়ে দেয় অর্ণব অনিকে। অনি উঠে চলে যায় বিছানা থেকে। জানালার সামনে গিয়ে দাঁড়িয়ে হাঁপাতে থাকে। অর্ণব উঠে এসে অনির পিছন থেকে জড়িয়ে ধরে গলাতে কিস করে, নাক ডুবে দেয় অনির চুলে। অনি চোখ বন্ধ করে সবটা অনুভব করছে। অর্ণবের গরম নিঃশ্বাস অনিকে মাতাল করে দিচ্ছে। অর্ণব অনিকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ারটা ছেড়ে নিজেকে শান্ত করে অনিকে তার চাই। যা করে আজকেই করতে হবে অন্নি, আজকেই তোমাকে নিজেই করে নিব। শাওয়ার শেষ করে বেরিয়ে এসে অনিকে শাওয়ারে নিতে পাঠিয়ে দেয় অর্ণব। এই ফাঁকে অনির ফোন থেকে তার বাবার নাম্বারটা নিয়ে নেয়। অর্ণব ওয়াশরুম থেকে দরজার কাছে গিয়ে অনিকে বলে। সে যেন গতকালকের কেনা শাড়িটি পরে রেডি হয়ে থাকে। টি টেবিলের উপর রাখা খাবারগুলো যেন খেয়ে নেয়। এইটুকু বলে অর্ণব রিসোর্ট থেকে বেরিয়ে যায়। অর্ণব তার চেম্বারে যায়। মিস মিতুকে সব বলে কি কি করতে হবে, আর চেম্বারের সব দায়িত্ব রাসেলকে দেয়। এতে রাসেলের অনির উপর হওয়া রাগ চলে যায়। তারপর অর্ণব ওর আপুর বাসাতে চলে যায়। কলিং বেল বাজাতে ওর দুলাভাই দরজাটা খুলে দেয়। কি শালা বাবু, এত সকাল সকাল এসেছেন? আপনার তো খোঁজ পাওয়াই যায় না, তো কি মনে করে? দোলা ভাই, সব বলছি, আগে বলেন আমার ভাগ্নে কোথায়? অনেক অনেক, কই তুমি? তোমার মামা এসেছে, নিচে আসো। মামা, তোমার উপর আমার রাগ হয়েছে, কথা বলবো না। কেন? আমার পাপাটা আমার উপর রাগ করেছে কেন? তুমি আমার সাথে 2 দিন কথা বলনি, তাই। আচ্ছা দুলা ভাই, অনেক যখন রাগ করেছে তখন আমি চকলেটগুলো খেয়েই নি। তাই করো তাহলে। না মামা, আমার রাগ ভেঙে গেছে, চকলেটগুলো দাও। চকলেটগুলো নিয়ে অনেক চলে যায় সেখান থেকে। এতক্ষণ আনিকা চৌধুরী চুপচাপ শুনছিল মামা ভাগ্নের কথোপকথন। ভাই, কিছু সমস্যা হয়েছে? এত সকাল সকাল? অর্ণব সব খুলে বলে তার আপু আর দুলাভাইকে। আপু আর দুলাভাই তো মহা খুশি। যে ভাই কিনা বিয়ের কথা বললে পালিয়ে যায়, সেই ভাই নিজে বিয়ের কথা বলছে। তাহলে আমরা তোমার সাথে চলে যাই শালাবাবু, যত হোক একমাত্র শালা বলে কথা। জি দুলা ভাই, অন্যও একা আছে আর সন্ধ্যায় পার্টিও আছে, তার আগে রেজিস্ট্রিটা করে ফেলতে হবে। চেম্বারের দায়িত্বে কে আছে? মিস মিতুকে বলে দিয়েছি রাসেল সামনে নিবে। বিডিএস ডাক্তারও 2টা আছে, নতুন নিয়োগ দিয়েছিলাম, জয়েন করেছে। ভাই, তুই চলে যা, আমি মায়ের সাথে কথা বলে কিছু কেনাকাটা করে তারপরেই যাব। মা তো কিছু জানে না, বলতে তো হবেই, তাই না? তাদের কিছু বলতে হবে, তাদের মতামত জানার কোনো প্রয়োজন নেই আমার। যা ইচ্ছে করো, আমি যাচ্ছি আপু। অর্ণব চলে আসে রিসোর্টে। অর্ণব এসে অনির রুমে পায় না, খুঁজতে লাগে। রুমগুলোতে কোথাও না দেখতে পেয়ে বাগানের দিকতে যায়। বাগানে যেয়ে অনিকে দেখতে পায়। অনি মেরুন কালার শাড়ির উপর গোল্ডেন স্টোনের কাজ করা সেই শাড়িটা পরেছে। তার সাথে ম্যাচিং জুয়েলারি, হালকা সাজা অনি খুব সুন্দর লাগছে। অর্ণব তাকিয়ে দেখছে অনিকে, এমন ভাবে তাকিয়ে আছে যেন বিশেষিত পথিক পানি দেখছে। অনি পাহি, তোমাকে তো সারা জীবন দেখলেও তৃষ্ণা মিটবে না। তোমার দিকে তাকিয়ে হারিয়ে যেতে ইচ্ছে করে তোমার মাঝে।
অনি অর্ণবের কথাগুলো শুনতেই ঘুরে তাকায় অর্ণবের দিকে। অনির চোখ আটকে যায়। কারণটা হলো অর্ণবকে একটা নতুন রূপে দেখছে। মেরুন কালারের পাঞ্জাবির সাথে কালো রঙের একটা প্যান্ট পরেছে। অন্যদিনের মতো আজকে চোখে চশমা নাই, হাতে একটা গোল্ডেন কালারের ঘড়ি পরে আছে। এক কথায় অসাধারণ লাগছে। অর্ণব অনির হাত ধরে বাগানের এক কোনায় রাখা একটা দোলনাতে বসে অনির হাতটা ধরে বলে, আমি তোমাকে সম্পূর্ণ চিনতে চাই, যেটুকু বাকি আছে তোমাকে চেনা। আমার মন দিয়ে তোমাকে বোঝাতে চাই, আমার এইটুকু সাহায্য তুমি করো। করব। আচ্ছা, আপনি কোথায় গিয়েছিলেন? সারপ্রাইজ আছে তোমার জন্য, তারপর বুঝতে পারবে আমি কোথায় গিয়েছিলাম। ওরা টুকটাক কথা বলতে বলতে কিছুটা সময় কাটায়। হঠাৎ অনির হাতে থাকা ফোনটা বেজে ওঠে। অনি অর্ণবের থেকে কিছুটা দূরে চলে গিয়ে কলটা রিসিভ করে। আসসালামু আলাইকুম। ফোনের ওপাশ থেকে অনির মা বলে, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস মা? ভালো আছি আমি, তুমি কেমন আছো? ভালো নেই আমরা। কেন মা, কি হয়েছে? আব্বু ঠিক আছে? অনির মা চুপ করে আছে। কথা বলো প্লিজ আম্মু, চুপ করে থেকো না। অনি কান্না করতে লেগে যায়। ও ভেবেই নিয়েছে যে ওর আব্বু হয়তো অসুস্থ। অর্ণব এসে অনেকে সান্ত্বনা দেয়। না, অনি তো শান্ত হওয়ার মেয়েই না। তাই অর্ণব বলল, আপনারা অন্যের সামনে চলে আসুন, না হলে কান্না থামবে না ওর। সাথে অর্ণবের সাথে আপু দুলাভাই আর তার সাথে অন্যের মা বাবা অন্যের সামনে এসে দাঁড়িয়ে যায়। অনি তো অবাক চোখে চেয়ে আছে ওদের দিকে। আব্বু আম্মু, তোমরা এখানে কিভাবে? অনির মা বাবা একসাথে বলে ওঠে, তুমি চাকরির নাম এইসব করে বেড়াচ্ছ? তোমার কাছে এটা আশা করি না আমরা। আমতা আমতা করতে লাগলো অনি। এতক্ষণে ও খেয়াল করলো ওর পাশে একজন মুচকি মুচকি হাসছে। অনি অর্ণবের দিকে তাকাতেই সবাই জোরে করে হেসে ওঠে। অনির মা বলে ওঠে, আমাদের অর্ণব নিয়ে এসেছে। অর্ণব আবার মেয়েকে তার জীবন সঙ্গী হিসেবে পেতে চায়। তাই চলে এসেছে তারা। অনি আবারও একবার অবাক হলো। অর্ণব এত তাড়াতাড়ি এমন কিছু করবে সে ভাবতেই পারেনি। অর্ণব এগিয়ে যায় অনির বাবা মায়ের দিকে। আসতে কোনো সমস্যা হয়নি তো আঙ্কেল আন্টি? না বাবা, কোনো সমস্যা হয়নি। তুমি তো আমাদের মেয়ের স্যার অর্ণব চৌধুরী, অর্থাৎ বিডিএস অর্ণব চৌধুরী, এসি ডেন্টাল কেয়ারের প্রতিষ্ঠাতা। কি আন্টি আঙ্কেল বলছো? বাবা মা বলে রাখো। অর্ণব মাথা নাড়িয়ে হাসি দেয়। এদিকে অনির সব মাথার উপর দিয়ে যায়। কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। যেই না অর্ণবকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তখন মিতু এসে অনিকে নিয়ে রুমের মধ্যে চলে যায়। তার সাথে সাথে অনির বাবা মা চলে যায়। অর্ণবের আপু আর দুলাভাই থেকে যায় অর্ণবের কাছ থেকে। আপু, তোর মন খারাপ? না, আসলে পাপা বলছিল যে তুই একজন বিডিএস ডাক্তার হয়ে কেন ডেন্টিস্টকে বিয়ে করছিস, আর তার থেকে বড় কথা সে একজন গ্রামের মেয়ে। পাপা চায় না অন্যকে তুই বিয়ে কর। আরো বলেছে কালকে ফ্লাইটেই সে দেশে ফিরবে, মাম্মি আর পাপা। এইসব কথা এখন রাখো অনিকা, তুমি যাও অন্যের কাছে, এসব নিয়ে ভেবো না। তুই বলে দিবি আপু, আমি অন্যকে ভালোবাসি। আমার আর ওর মাঝে যেন ওনারা না আসে, তাহলে ভালো হবে না। এতদিন কিছু বলিনি, এইবার চুপ করে থাকবো না। আরো একটা কথা বলছে সে তার বিজনেস পার্টনারের মেয়ের সাথে তোর বিয়ে দিবে। এইসব কথা রাখো, পুজো চলে এসেছে, চলো বিয়েটা হয়ে যাক, তারপর যা হবে ভাবা যাবে। কিছু হবে না দুলা ভাই, আমি কিছু হতে দিব না। তারপর ওরা রুমের ভিতরে চলে। বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে যায়। 3 কবলে 2 জন আলাদা মানুষ এক হয়ে যায়। এইবার ওরা একে অপরের পরিপূরক হয়ে গেল। বিয়ে হলো খুব সাধারণভাবে, ঘরোয়াভাবে। বিকেলে যেহেতু পার্টি আছে সেখানে অ্যানাউন্সটা করে দিবে। বিয়ের শেষে হুজুর চলে গেলে অনির মা অনির হাত আর অর্ণবের হাত এক করে দিয়ে বলে, সংসার জীবন এমন একটা জীবন যেখানে স্বামী স্ত্রীকে গুরুত্ব দিলে সবাই তাকে গুরুত্ব দেয়। যে মাত্র স্বামী অবহেলা করতে শুরু, তখন বাকিরা হাততালি দেয়। তাই আমার মেয়েকে অবহেলা করো না কখনো। আমার মেয়ে শান্তশিষ্ট হলে ও নিজের উপর কন্ট্রোল থাকে না, ও কি করে বুঝতে পারে না। তাই ওর রাগের সময় তুমি ওকে শান্ত করবে, কখনো ওর রাগের পরিবর্তে তুমি রাগ করবে না। কথা দিচ্ছি, কখনো ওকে অবহেলা করব না। আমি কখনো ওকে রাগাবো না। ওর রাগ হলে আমি ওর রাগ ভাঙাবো। আপনি চিন্তা করবেন না, আমি ওকে ভালো রাখবো। এরপর অনির মা বাবা অর্ণবের দুলাভাই আপু আর অনিকে নিয়ে অর্ণবের বাসাতে চলে যায়। সার্ভেন্টের বলে আগে থেকে রান্না করে রেখেছে। অর্ণব দুপুর এর খাবার শেষ করে সবাই একসাথে
খাবার শেষে সবাই সোফাতে এসে বসে গল্প করছে। এর মধ্যে একবারও অর্ণির সাথে অর্ণবের কথা হয়নি। কথা বলতে বলতে 3:30 বেজে গেছে। অর্ণব, তুই অন্যকে নিয়ে রুমে যা, ফ্রেশ হয়ে নে। আবার তো পার্টির জন্য রেডি হতে হবে, তাই না? অন্নি, যাও। আমি নিয়ে যাচ্ছি আপু। অর্ণব, এই ব্যাগটা নিয়ে যা, এর ভিতরে যা যা আছে সেগুলো পরে তোরা রেডি হয়ে নিবি। এইগুলো কি আপু? হঠাৎ বিয়ে করলি, বেশি কিছু দিতে পারলাম না ভাই, তাই রিসেপশনে ভালো কিছু দিব। অন্যের জন্য একটা লেহেঙ্গা আর সামান্য কিছু গহনা আছে। নীরবতা ভেঙে অর্ণি বলল, সামান্য কেন বলছেন আপু? কেউ কিছু দিলে সেটা সামান্য হয় না, অনেক বেশি কিছু হয়। তুমি দেখতে যেমন সুন্দর, তোমার নামটা আরো সুন্দর, এই জন্য আমার ভাই তোমাকে ভালোবেসেছে। আচ্ছা যাও, রেডি হয়ে নাও, দেরি হয়ে যাবে। অন্নি চলো। নিয়ে অর্ণব তার রুমে চলে আসে। অন্নি পাখি, আজ থেকে এই রুমটা তোমার, আমাদের দুইজনের রুম। জানো অন্নি পাখি, যেদিন তোমার সাথে প্রথম দেখা হয় সেদিন থেকেই তোমাকে নিয়ে এই ঘরে থাকার স্বপ্ন দেখেছি। আমার ঘরটা আজকে পূর্ণতা পেল তোমায় পেয়ে। অর্ণব এত কিছু বলছে, কিন্তু অর্ণি চুপ করে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কারণ ও যতক্ষণ না জানবে ওর বাবা মা কেমন করে এসেছে, ওরা কিভাবে এই বিষয়টি জানলো। তারা এসে বিয়ে দিয়ে দিল, আর তারপরে অন্যের কাছে কিছু জানতে চায়নি। তারা আগে থেকে কেমন করে জানলো? অর্ণব বুঝতে পারে উনি কেন চুপ করে আছে। আমি জানি অন্নি পাখি, তুমি ততক্ষণ কথা বলবে না যতক্ষণ না আমি সবটা এক্সপ্লেন করছি। তাহলে শোনো, সংক্ষেপে বলি। তুমি যখন ওয়াশরুমে ছিলে তখন তোমার ফোন থেকে তোমার বাবার নাম্বারটা নিয়ে কল করেছিলাম, আর কল দিয়ে সবটা বলেছি আমাদের দুজনের কথা। আমার সম্পর্কে সবকিছু জেনে আমি নিজে থেকে তাদের বলেছি। তারা সবটা শোনার পর রাজি হয়ে যায়, তাহলে বিয়ের জন্য প্রস্তুত হতে বলে, আর আমি তাদের চলে আসার জন্য কথা বলি। তারপরে চেম্বারে যাই, মিস মেহেতুকে সবটা রেডি করতে বলি। তারপর আপুর বাসায় যাই, আপু আর দুলাভাইকে সবকিছু বলি। তারপর আপু আর দুলাভাইকে বলি বাস স্ট্যান্ড থেকে আঙ্কেল আর আন্টিকে নিয়ে আসতে। আর তারপর যা হলো তোমার সামনেই হয়েছে। নীরবতা ভেঙে উনি বলে, আমাকে বলেনি কেন স্যার? কি বললে? বিয়ে করা বউ তুমি আমার, আর আমাকে স্যার বলছো? তাহলে কি বলবো? দুষ্টি হাসি হেসে অর্ণির দিকে এগিয়ে যায়, আর অর্ণি পিছনে থাকে। এইভাবে এগিয়ে আসছেন কেন? আপনি পিছিয়ে যাচ্ছেন যে কারণে। অর্ণব দুষ্টি হাসি হেসে অর্ণির দিকে এগিয়ে যায়, আর অর্ণি পিছতে থাকে। কিছুটা পিছিয়ে যাওয়ার পর অর্ণি পড়ে যেতে গেলেই অর্ণবের হাত ধরে ফেলে অর্ণি, কিন্তু শেষ রক্ষা হয় না, খাটের উপর পড়ে যায়। অর্ণি নিচে আর অর্ণব অর্ণির গায়ের উপরে পড়ে। এখন দুইজনের খুব কাছাকাছি, একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। অর্ণির শরীরের মাথার করা গন্ধ অর্ণবকে টানছে। অর্ণব অর্ণির গলাতে কিস করতেই অর্ণি চোখ বন্ধ করে নেয়। অর্ণব অর্ণিকে মুখ গলাতে পাগলের মতো কিস করতে থাকে। অর্ণব চুমুতে চুমুতে ভরিয়ে দিচ্ছে অর্ণিকে, আর অর্ণি 2 হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরেছে। অর্ণি রেসপন্স না করার চেষ্টা করছে। অবশেষে অর্ণবের আদরের কাছে অর্ণি হেরে যায়। অর্ণিও প্রতিটা কিস রিটার্ন করে। অর্ণব অর্ণিকে ছেড়ে দিয়ে অর্ণির পেটের কাছে চলে আসে, নাভির কাছ থেকে শাড়িটা সরিয়ে নিয়ে কিস করে। অর্ণি পাগলের মতো উঠে অর্ণবকে জড়িয়ে ধরে। অর্ণব যেই না অর্ণি বিছানাতে শোয়াতে যাবে, তখনই দরজার বাইরে থেকে ডাক পড়ে যাতে ওরা নিচে আসে। অর্ণব অর্ণিকে ছেড়ে দেয়। অর্ণি ছাড়া পেতেই দৌড়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার সেরে হাঁপাতে লাগে অর্ণি। বেশ কিছুক্ষণ পর অর্ণি রেডি হয়ে বাইরে চলে এসে দেখে অর্ণব ডেকোরেশনের লোকজনদের সাথে কথা বলছে। অর্ণবের চোখে অর্ণির চোখ পড়তেই অর্ণি লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়। অন্নি, এখানে এসে বসো। আসলে পার্টিটা অডিটোরিয়ামে হওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের বিয়ের জন্য বাসাতে পার্টিটা হচ্ছে। বুঝতে পেরেছো অন্নি? জি আপু, পেরেছি। সন্ধ্যায় পার্টি শুরু হয়। সবাই ভ্যালেন্টাইন্স ডে ইয়ার উইশ করছে। এর মাঝে অর্ণব অ্যানাউন্সমেন্ট করে, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা সবাই ভাবছেন যে আমার বাসাতে কোনো পার্টিটা হলো। সবাই জি স্যার। অন্নি চৌধুরী স্টেজে আসেন। অর্ণির হাত ধরে অর্ণব স্টেজে তুলে নিল। আমি অর্ণব চৌধুরী, আর এটা মিসেস অর্ণব চৌধুরী। আশা করি সবাই বুঝতে পেরেছেন, সামনে ফ্রাইডে মানে আর 2 দিন পর আমাদের রিসেপশন। ফ্রাইডেতে আপনাদের সবাইকে আমাদের গেস্ট হিসেবে এখানে দেখতে চাই। আশা করি সবাই আসবেন।
সবাই পার্টি শেষে অনিকে আর অনুকে কনগ্রাচুলেশন জানিয়ে বিদায় নেয়। আমার একটা কথা আছে ভাই। বলো আপু। উনি রিসেপশন পর্যন্ত তোর সাথে থাকবে না, রিসেপশন পর্যন্ত অনেক আমার সাথে থাকবে, আর তুই তোর দুলা ভাইয়ের রুমে থাকবি। জি আপু, ভালোই হবে। অনেক কাছে থাকলে আমরা খুব মজা করব। অনেক বাবা। সত্যি মামি, আমরা অনেক মজা করব। পাপা। অন্যদিকে একজন রাগে কটমট করছে, সেটা কে বুঝতে পারছেন না? আরে আমাদের গল্পের হিরো অর্ণব। কিন্তু কিছু করার নেই, অনেকের করার নির্দেশ শুনতে হবে। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে অন্যের বাবা মা গেস্ট রুমে দেয়। অর্ণবের রুমে অর্ণব আর দুলাভাই, অন্য একটি রুমে অনেক, আনিকা আর অনি থাকে। ঘুমিয়ে যায় সবাই অর্ণব ছাড়া। নতুন বড় কি ঘুম আসে? ভালো লাগে না। কোনোভাবে রাতটা কেটে যায়। পরের দিন সকালে অর্ণবের রুমে কফি নিয়ে যায় অনি। এই যে শুনছেন, এই যে উঠুন, আপনার জন্য কফি নিয়ে এসেছি। অর্ণব চোখ মেলে তাকিয়ে দেখে অনি, কিন্তু পাশে দুলাভাইয়ের চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সে যে তার বউকে সকাল সকাল একটু আদর করবে তার উপায় নাই। রেখে যাও, আমি খেয়ে নিচ্ছি। ওয়াশরুমে চলে যায় অর্ণব। অনিও রুম থেকে বেরিয়ে রান্নাঘরে যায়, যেখানে আনিকা আর অনির মা রান্না করছে। তুমি সোফায় যেয়ে বসো, আমরা করছি সব। আমি একটু হেল্প করব, বেশি কিছু করব না। আচ্ছা। অর্ণব রাগে রাগে কফিটা খেয়ে নিচে আসে। এসে দেখে ওর দুলাভাই আর ভাগ্নে বসে নাস্তা করছে। অর্ণবকে রেখে হাসি দেয় ওর দুলাভাই। আরে দুলাভাই, হাসছেন কেন? শালাবাবু, সারা রাত ঘুম হয়নি বউ ছাড়া, তাই তো হাসছি। বেচারা বউ পাগল। দুলাভাই, এটা ঠিক না। সারাদিনে অনেকবার অন্যের কাছে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কাছে যেতে পারেনি, কারণ আনিকা, অনেক আর দুলাভাই চেপটে লেগে আছে। ওর সাথে সন্ধ্যায় কলিং বেল বেজে ওঠে। অর্ণি দরজাটা খুলে দেয়। দরজাটা খুলে দেখে একজন মাঝবয়সী পুরুষ আর একটা মহিলা দাঁড়িয়ে আছে। কাকে চাই? তুমি কি অর্ণবের বউ? জি। আরে সালাম করো, আমরা অর্ণবের বাবা মা। অর্ণি পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে ওকে বুকে জড়িয়ে নেয় অর্ণবের মা। বলে, তোর জায়গায় আমার বুকে পায় না। ভিতরে আসেন আব্বু। আনিকা চৌধুরী তার মাম্মি পাপাকে দেখে অবাক, কারণ তারা দুজন অর্ণের দু হাত ধরে ভিতরে নিয়ে আসছে। মাম্মি পাপা, তোমরা এসেছো? একটু ভয় পেয়ে যায়। ভয় নেই আম্মু, ফোনে তো ভয় দেখিয়েছিলাম একটু। আমাদের চোখের মনি তোমরা দুই ভাই বোন। তোমরা যখন বাংলাদেশে চলে আসো তখন আমরা সবটা নাটক করেছিলাম যাতে তোমরা নিজেরা কিছু করতে পারো। আমাদেরও তো অনেক কষ্ট হয়েছে তোমাদের ছাড়া, কিন্তু সবসময় তোমাদের খোঁজ খবর নিতাম। তোমরা কখন কোথায় যাও, কি করো, সবকিছুর আপডেট আমার কাছে থাকতো। আমার জামাই কই, তাকে তো দেখছি না। এই যে আঙ্কেল, আমি এখানে। মানে তুমি পাপাকে আঙ্কেল বলছো কেন? শিশির আমার বন্ধুর ছেলে। তোমরা চলে আসার পর শিশিরকে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ শিশির তোমাকে আগে থেকেই পছন্দ করত। তাই তো এখানে এসে আমাদের অফিসে জয়েন করে। তারপরই তো তোমাকে বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করে। আর তোমাদের তো বলা হয়নি, আমার ব্যবসা বাংলাদেশে ট্রান্সফার করে নিয়েছি। তাহলে এখন কেন এসেছো? আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। তোমরা দুই ভাই বোন আমাদের সাহায্য ছাড়া অনেক কিছু করেছো। অত বড় একটা চেম্বার করেছো, তোমার আপুর বিয়ে দিয়েছো। হ্যাঁ করেছি। আমি যদি বিডিএস না পড়ে আসতাম তাহলে কিছু করতে পারতাম না। আমি জানি বাবা, আর নতুন করে কিছু বলো না। সব ভুলে আমরা এক হয়ে যাই। এই যে এই আমার ঘরের লক্ষ্মী, এর অপেক্ষাই তো ছিলাম এতদিন, তা না হলে আগেই চলে আসতাম। অর্ণব কিছু বলে না। অর্ণবের মা অর্ণবকে জড়িয়ে ধরে কান্না করে। কান্না করো না মাম্মি, আমারও অনেক কষ্ট হতো। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো, আর কষ্ট হবে না আমাদের। খুব ভালো থাকবো আমরা সবাই। মাম্মি। বাবাকেও জড়িয়ে ধরে অর্ণব শিশির বলে, আঙ্কেল, কাল তো রিসেপশন, এখন থেকে সব গোছাতে হবে। অর্ণির বাবা মায়ের সাথে আলাপ করিয়ে দেয় অর্ণবের বাবা মার। রিসেপশনের দিন খুব এনজয় করে সবাই মিলে সারাদিন। রাতে ডিনার শেষ করে সবাই ক্লান্ত শরীর নিয়ে সবাই সবার রুমে যেয়ে শুয়ে পড়ে। শুধু আনিকা আর শিশির জেগে আছে নতুন বউ বরের সাথে। আর অনেক তো তার নানা নানিকে পেয়ে মহা খুশি। তাদের কাজ সারা হচ্ছে না অনেক। আপু, ঘুম আসছে আমার। ঘুমিয়ে যা। শালাবাবুর এখন প্রেমের ঘুম আসছে, চলো আমরা চলে যাই। শিশির জোর করে আনিকাকে ধরে রুমের বাইরে নিয়ে যেতেই অর্ণব উঠে দরজা লক করে দেয়। দরজাটা খোল ভাই, ভাই দরজাটা খুলে দে, কথা আছে। সকালে বলবি যা বলার, এখন যা। নির্লজ্জ,
তুই বড় আপুর সামনে দরজা বন্ধ করলি? অর্ণব অনির কাছে এসে বসে পড়ে। অনি মাথা নিচ করে বসে আছে। অন্নি পাখি, তোমাকে আজকে নীল পরীর মতো লাগছে। অজু করে এসো, 2 রাকাত নফল নামাজ আদায় করবো তোমাকে নিয়ে। আচ্ছা। দুইজন একসাথে উজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে। অর্ণব আলমারি থেকে একটা শপিং ব্যাগ বের করে অরুণের হাতে দেয়। এটা পরে এসো। কি আছে এতে? একটা শাড়ি আছে, পরে এসো, যাও। অরুণী ড্রেসিং রুম থেকে শাড়ি পরে ঘুটি মেরে বেরিয়ে আসে। কালো সিল্কের শাড়ি অরুণের শরীর থেকে প্রতিটি ভাঁজ বসে যাচ্ছে। শাড়িটি এতটা পাতলা যে শাড়ির উপর থেকে অরুণের ফর্সা পেট দেখা যাচ্ছে। অর্ণব বলে ওঠে, ইউ আর সো হট। এইরকম কথা শুনে অরুণী লজ্জা পেয়ে যায়। আজকে তোমাকে তো আমি স্ট্রবেরি মনে করে খেয়ে ফেলবো। আমার কিছু কথা আছে। অর্ণব অরুণীকে কাছে টেনে নিয়ে বলে, বলো, যা ইচ্ছে বলো জানেমান, আমি তো শুধু শুনতে চাই। তার আগে চলো তোমাকে ছাদে বাগানে নিয়ে যাই। অর্ণব অরুণীকে কোলে তুলে নিয়ে ছাদে চলে যায়। আজকে পূর্ণিমার রাত, চারিদিকে আলো জ্বল করছে। সারা ছাদ জুড়ে গোলাপ, কাঠগোলাপ, রজনীগন্ধা গাছে ভর্তি ফুল। সারা ছাদ জুড়ে ফুলের সুবাস। অরুণীকে কোল থেকে নামিয়ে দেয় অর্ণব। অরুণী একটু এগিয়ে ছাদের রেলিং ধরে দাঁড়ায়। পিছনে থেকে অরুণীর পেটের কাছে শাড়িটা সরিয়ে নিয়ে খোলা চুলগুলোর ভাঁজে নাক ডুবিয়ে দিয়ে নেশা ভরা কণ্ঠে বলে, বলো জান পাখি, কি বলবে? তুমি বুঝবে না, আমি শোনাতে চাইবো না। তুমি আটকাবে না, আমি থাকতে চাইবো না। তুমি জানতে চাইবে না, আমি বলে উঠতে পারবো না। এসব মনোবৃত্তির ফলে যেন কখনো আমাদের ইগো জিতে না যায়। সবসময় একে অপরের পরিপূরক হয়ে থাকবো। আমি রাগ করলে তুমি রাগ ভাঙাবে, তুমি রাগ করলে আমি তোমার রাগ ভাঙাবো। আমি রেগে গেলে তুমি শান্ত থাকবে, আর তুমি রেগে গেলে আমি শান্ত থাকবো। অর্ণব অরুণীকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে তার 2 হাত অরুণীর ঘাড়ের উপরে দিয়ে বলে, ভালোবাসি অনি ম্যাডাম, ভালোবাসি জান পাখি, ভালোবাসি জানেমান, ভালোবাসি কলিজা, ভালোবাসি 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 অনি পাখি, শুধু তোমায় ভালোবাসি। ভালোবাসার মানুষের একটা নির্দিষ্ট নাম দিয়ে ডেকে নিজের মন ভরানো যার, তাই অরুণীর এতগুলো নাম দেয় অর্ণব। অর্ণব অরুণীকে কোলে তুলে নিয়ে কানের কাছে মুখ দিয়ে বলে, এইরকম লোক দিও না ডার্লিং, তোমার এই হটনেসে আমি তো জ্বলে পড়ে ছাড়া হয়ে যাচ্ছি। আমি তোমার মাঝে হারাতে চাই, পাবো কি অনুমতি? অরুণী লজ্জা পেয়ে অর্ণবের বুকের ভিতর মুখ গুজে দেয়। অর্ণব তার উত্তর পেয়ে গেছে। অরুণীকে নিয়ে নিজের রুমে আসে, বিছানায় শুয়ে দেয় অরুণীকে। তারপর সারা শরীর আদরে ভরিয়ে দিতে থাকে অরুণীর। আবার শুনবেন রুমের ভিতর কি হচ্ছে আপনারা তো দেখছি বেজায় নির্লজ্জ অন্যায় বাসর ঘরে উকি মারবেন নাকি?